ও আছে এখানে এই প্রশ্নটা উত্থাপন করছিল তামিম ইকবাল, যে তোমাদের মনের ভিতরেও কিন্তু এরকম আসার কথা, এবং তোমরা কিন্তু সেপারেট করবা বিষয়গুলো সেপারেট করবা কিরকম, যেরকম তুমি একই সাথে তুমি যখন কাল দীর্ঘায়নের প্রমাণ করবা, খেয়াল করো, এটা প্রমাণ হইল শুধু কাল দীর্ঘায়নের ক্ষেত্রে আর দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আমাদের মনের মধ্যে আসবে। এই দুইটা প্রমাণ যখন তোমরা করবা, আমি আবারও বলতেছি, এই প্রমাণগুলো করার সময় তোমরা একটু এভাবে চিন্তা করো। দেখো, তুমি যখন দৈর্ঘ্য আহ, কাল দীর্ঘায়নের প্রমাণটা করো, তখন তুমি কি করো? তোমরা সেখানে কি কাজটা করো? সেখানে কাজটা করো যে তুমি দুইটা ফ্রেম ধরো। এই না, তোমাকে যদি আমি এখন সরাসরি প্রমাণ করতে বলি, তাহলে তুমি দুইটা কাঠামো ধরো, একটা এস কাঠামো আর একটা কাঠামো এখানে ধরো। কি কাঠামো? এস প্রাইম কাঠামো। তাহলে এস কাঠামোতে এখানে একজন ব্যক্তি আছে, সে এখানে একটা ঘটনা অবজার্ভ করছে, এবং ঘটনাটা এই কাঠামোতে ঘটনা। তাহলে এই যে ঘটনাটা সে অবজার্ভ করছে, এই ঘটনাটা অবজার্ভ করতে তার এখানে হয় একটা বোমা ফাটলো, অথবা সে একটা কাঠিতে আগুন জ্বালাইলো, মেজের কাঠিতে আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে কিছুক্ষণ আগুনটা জ্বলছে। এই কিছুক্ষণ যে আগুনটা জ্বলছে, সেই আগুনটা সে অবজার্ভ করছে কতক্ষণ জ্বলছে। তাহলে সে এখানে অবজার্ভ করছে আগুনটা সে জ্বালাইছে হইল t1 সময়ে, এবং আগুনটা নিভে গেছে t2 এবং সে অবজার্ভ করছে তাহলে আগুনটা জ্বলছে হইল t0 ইকুয়ালস টু t2 মাইনাস t1 সময় জুড়ে। এই অবজারভেশনটা সে করছে। একইভাবে এই ব্যক্তিও সেই ঘটনাটা দেখেছে, এবং সেটা সে জ্বলতে দেখেছে। শুরু করছে t1 সময়ে, এবং যখন আগুনটা জ্বলা বন্ধ হয়ে গেছে, নিভে গেছে, তখন সে দেখছে টাইম t2। তাহলে সে ওই আগুন জ্বলার বিষয়টা দেখেছে টি সময়, সেটা হবে t2 মাইনাস টি। এবং সে যেহেতু আরেকজনের ঘটনা দেখেছে, এজন্য এটা হচ্ছে টি। আর সে যেহেতু নিজেই নিজের কাঠামোর ঘটনা দেখেছে, এজন্য এটা হচ্ছে টি নট। এখন তোমাদের যখন আমরা এখানে প্রমাণ করতে বলি, টি এবং টি নটের ভিতরে সম্পর্ক স্থাপন করতে বলি, তোমরা কার সূত্র ব্যবহার করো? কার সূত্র ব্যবহার করো? অ্যাজ ইউজুয়াল তোমরা কি লরেঞ্জের সূত্র ব্যবহার করো, না লরেঞ্জের বিপরীত সূত্রটা ব্যবহার করো? যারা প্রমাণ করে এসেছো তারা প্রত্যেকেই বলতে পারবা, বলা উচিত, কার থিমটা ব্যবহার করে তোমরা এই প্রমাণটা সম্পন্ন করো। লরেন্জের বিপরীত সূত্র। লরেঞ্জের বিপরীত সূত্র। লরেঞ্জের বিপরীত সূত্র বলে কি? কি বলে এখানে? এখানে বলে যে আমরা যদি এই যে লিখি t1, তাহলে t1 ইকুয়ালস টু কি হবে? t1 ইকুয়ালস টু হবে t1 প্রাইম প্লাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর t2 কত হবে? t2 প্রাইম প্লাস ভি এক্স প্রাইম সি স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে t2 মাইনাস t1 ইকুয়ালস টু, যেহেতু এইখানে আমরা এটা বুঝছি তো ভি বাই সি স্কয়ার, তার মানে কি ওর যে t2 ও দেখেছে, সেই t2টা হইলো t2 প্রাইম, ওর t2 প্রাইম প্লাস ভি, এইটা যদি ভি বেগে গতিশীল হয়,
আর এক্স প্রাইম দূরত্ব, সেই দূরত্বটা কি, এখানে টি2টাকে অর্থাৎ এই স্থির কাঠামোর ঘটনাগুলোকে গতিশীল কাঠামোর ঘটনা দিয়ে আমরা ব্যাখ্যা করছি। তাহলে ওই ব্যক্তি এই মেজের কাঠিটা শুরুতেও যেখানে দেখেছে একটু পরেও তো সেখানেই দেখবে, অর্থাৎ আগুন জ্বলাটা সে যেখানে দেখেছে, যেখানে শুরু হয়েছে, যখন শেষ হয়ে গেছে তখনও তো সেখানেই। তাহলে এক্স প্রাইমই কিন্তু থাকতেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটা ভাইটাল ফ্যাক্ট এখানে। এইটা যত সামান্য মনে করো, কিন্তু এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা কথা। যেখানেও এক্স প্রাইম, এখানেও এক্স প্রাইম। কেন এখানে x1 প্রাইম হইলো না, কেন x2 প্রাইম হইলো না? কারণ এই ব্যক্তির সাপেক্ষে এই ঘটনার তো কোনো পরিবর্তন নেই, ঘটনার অবস্থান তো এক জায়গায় আছে, নাকি কোনো পরিবর্তন? এই কথা আমরা বারবার বলে আসছি না? তাহলে এখানে এই টার্ম কাটা যায়, এখান থেকে আমরা ব্যবহার করি t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইখানে আমরা এটাকে লিখি t, এইটাকে লিখি t0, এইটাকে লিখি 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইটা আমরা এখানে কাজটা করি। তাহলে এই কাজটা করে আমরা এই যে সম্পর্কটা স্থাপন করলাম, আমরা দেখলাম যে এ যে দেখবে সেই টাইমটা বেশি লাগবে, এইটা আমাদের সূত্র। এখন আমার প্রশ্ন হলো, ওরও প্রশ্ন ছিল গতদিন, যে এটাকে কেন আমরা লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে প্রমাণটা করতে পারি? কারণটা কি ছিল? কেন লরেন্জের ট্রান্সফরমেশন আমাদের এখানে ব্যবহার হয় না এই সেম কন্ডিশনে? স্যার এখানে দূরত্বের একটা বিষয় থাকে, ঝামেলা থাকে। লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে করেছি, লরেন্জ ট্রান্সফরমেশন দিয়েও আমরা প্রমাণ কিন্তু শিখেছি না? কিন্তু তখন কি ঘটনা আমরা এখানে রাখতে পেরেছি? না স্যার। তখন ঘটনাটা এই কাঠামোতে ছিল, তখন আমরা কোন সূত্র ব্যবহার করেছি? লরেন্জের রূপান্তর। কিন্তু একদম এই সিস্টেমেই রেখে লরেন্জের বিপরীত রূপান্তর ব্যবহার করলাম, কিন্তু লরেন্জের রূপান্তর কেন ব্যবহার করতে পারছি? এইটা কি সবাই বুঝি? এইটাই ছিল। আর এইটাই আমি গতদিন কিন্তু ওদের ওখানে 8টার কাছে আমি এটা ক্লিয়ার করেছি, ওখানে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে লরেন্জের রূপান্তর তুমি কেন ব্যবহার করতে পারতেছো না? খেয়াল করো, অনেকে চিন্তা করে লরেন্জের রূপান্তর ব্যবহার করলেই সূত্রটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে উল্টোই হয়ে যাবে, কিন্তু আসলে তুমি যেভাবে যে সেন্স ধরে করে আসছে, এটা লরেন্জের রূপান্তর দিয়ে করাই যাবে। কেন যাবে না? ঝামেলা আছে। কি ঝামেলা আছে? তুমি লরেন্জের রূপান্তরে আসো, প্রমাণ করো। তা লরেন্জের রূপান্তর প্রমাণ করতে গেলে কি হবে? তখন তোমার এখানে হবে টিয়ন প্রাইম সমান সমান কি লিখবা? টিয়ন প্রাইম সমান সমান কি লিখবা? তখন লিখবা টিয়ন মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই 4 সি স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইটা একইভাবে তোমরা লেখো টি2 সমান সমান টি2 প্রাইম সমান সমান, এখানে লেখো টি2 মাইনাস ভি এক্স বাই সি স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই জিনিসটা লেখো। এইটা লেখার পরে তোমরা বলো যে টি2 প্রাইম মাইনাস টি1 প্রাইম সমান সমান, এই দুইটা যদি এখন লসাগু করো, বিয়োগ করো, মানে বিয়োগ করছি, লসাগু করলে বিয়োগ করার সময় এই ভি এক্স সি স্কয়ার কাটা যায়। এখানে থাকে টি2 মাইনাস টি1 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? তখন এইখানের যে ঘটনা, এইটা হলো টি নট আর এইটা হলো টি রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে সূত্রটা কি উল্টো হয়েছে? সূত্রটা উল্টো হয়েছে। তাহলে ভুলটা কোন জায়গায়? এখানে কিন্তু একটা ভুল আছে। কোন জায়গায় ভুলটা? স্যার এই দূরত্ব আমরা একটা মানটা শূন্য ধরছিলাম, স্যার পার্থক্যটা শূন্য ধরছি।
এই যে vx লিখছি আর vx লিখছি, এই x আর এই x কি সমান লিখতে পারবা? না স্যার। খেয়াল করে দেখো, কারণ কি এই x টা কি দূরত্ব। এখন এইখানেও x প্রাইম কি ছিল? দূরত্ব। তাহলে x প্রাইম কার দূরত্ব? এই স্থির গতিশীল কাঠামোর ব্যক্তি থেকে ঘটনার দূরত্ব। আর এখানে x কার দূরত্ব? স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্ব। সবই তো ঘটনার দূরত্ব, কিন্তু এখানে এই এক্সটা হইলো এস কাঠামো থেকে ঘটনার দূরত্ব। তাহলে এটা যখন টি1 সময়ে সে অবজার্ভ করছে, তখন ঘটনা যেখানে ছিল, টি2 সময় পরে যখন আগুনটা নিভে গেছে, তখন কি ঘটনাটা সেখানে ছিল? কোনোভাবেই সেখানে ছিল না, কারণ এই কাঠামো তো গতিশীল, সে তো সামনে চলে গেছে। তাহলে এইটা কি আর তোমার এক্স হবে? ঘটনার দূরত্ব। তাই যখন টি1 সময় মেপেছে, তখন দূরত্ব যদি এক্স মেপে থাকে, যখন আগুন নিভে গেছে সেটা দেখছে টি2 সময় পরে আগুন নিভছে, 5 মিনিট পরে আগুন নিভছে। 5 মিনিট পরেও কি ঘটনার দূরত্ব সেই এক্স থাকবে, না ঘটনা সামনে চলে যাবে? নিঃসন্দেহে সামনে চলে যাবে। তাহলে এই জিনিসটা হবে x1 আর এই জিনিসটা হবে x2। এখন তুমি যখন এখানে বিয়োগ করবা, তখন x1 x2 এই টার্ম দুইটার কাটাকাটি যায় না, এই টার্ম দুইটা থেকে যায়। থেকে যায় কিনা খেয়াল করে দেখ। আর কাটাকাটি যাবে? থেকে যাবে, কাটাকাটি যাবে। তাহলে যদি থেকে যায়, তাহলে তুমি তো এখানে এই টি নট আর টি এর মধ্যে সম্পর্ক বের করতে পারতেছো না। এইটা কিন্তু আসতেছে না, সাথে কিন্তু আরো থাকতেছে। তাই তুমি মনে করো না যে স্যার এভাবে কি সূত্র হয় না? অবশ্যই হবে। এভাবে সূত্র কেন হবে না? হবে। তাই তোমার এখানে এই বিয়োগ করলে এ দুইটা তো থাকেই, এখানে কি থাকে? বিয়োগ করলে ও দুইটা তো থাকেই, আর ওখানে থাকে কি? এই পাশে, এ পাশে থাকে, এইখানেও এইটা মাইনাস এইটা, তাহলে এটা বিয়োগ হয়, এইটা আবার প্লাস হয়ে যায়। তাহলে এখানে তুমি মাইনাস ভি বাই সি স্কয়ার কমন নিলে এখানে হলো x2 এইটা থেকে এইটা বিয়োগ করতেছো, হ্যাঁ x2 মাইনাস x1 এইটা হয়। তো তুমি দেখো এখানে তুমি এখন বলতে পারো যে স্যার এখানে তো t ইকুয়ালস টু টি নট ইকুয়ালস টু, দেখো এখানে টি নট ইকুয়ালস টু টি ইকুয়ালস টু টি নট বাই এত আসছে। এখানে কি আসছে? এখানে ওই সেম প্রসেস এখন পর্যন্ত ঠিক আছে, একদম একুরেট এখন পর্যন্ত, এখন একুরেট, এখন আর কোনো ঝামেলা নেই। কিন্তু এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা লিখতে পারি টি নট ইকুয়ালস টু, এইটার পরিবর্তে কি লিখতে পারি? টি মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার ইনটু x2 minus x1 divided by root of 1 minus v square by c square। এই হলো সম্পর্ক, এটাও সত্য। কিন্তু এইখানে আমাদের গন্ডগোলটা কি হয়? আমরা ডিরেক্ট টি1 সরি টি আর টি নট এর মধ্যে সম্পর্কটা লিখতে পারি। এখানে একটা ভেজাল চলে আসছে x2 আর x1 এর এই অবস্থান। অনেক সময় অঙ্ক করার সময় এই অবস্থানটা দেওয়া থাকে না, যদি অবস্থান দেওয়া থাকে তাহলে তুমি করতে পারো, তাহলে এটার সাথে এটা মিলে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমার ওইটা যদি দেওয়া না থাকে, এখন তো তুমি সরাসরি তাহলে করতে পারবে না। শুধু কাঠামোটা কত বেগে গতিশীল সেইটা দেওয়া আছে, এক কাঠামোর সময় দেওয়া আছে, অন্য কাঠামোর সময়টা বের করতে হবে, অবস্থান দেওয়া নেই। তাই তুমি করবা কিভাবে? এখানে এটা করতে গেলে আবার অনেক ঝামেলা করে বের করে তারপর কাজটা করতে হবে। যেহেতু এই রকমের টার্ম আসে, যার কারণে আমরা এই জায়গায় এই সেম কন্ডিশনে শুধু লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে করি, লরেন্জের ট্রান্সফরমেশনটা আমরা এখানে ব্যবহার করি না, এখানে করি না। এই প্রবলেমটা এখানে হয়। একইভাবে এই ঘটনাটা যদি এখানে না থেকে ঘটনাটা যদি এই কাঠামোতে ঘটতো, ঘটনা যদি এই কাঠামোতে থাকতো ঘটনা, তখন তুমি কি ব্যবহার করে সম্পর্কটা বের করতাম? লরেন্স ট্রান্সফরমেশন না লরেন্স বিপরীত ট্রান্সফরমেশন? কি ব্যবহার করতে? লরেন্স ট্রান্সফরমেশন। তখন লরেন্স ট্রান্সফরমেশন একদম, তখন লরেন্স ট্রান্সফরমেশন ব্যবহার করলে এই ক্ষেত্রে ঘটনাটা এই কাঠামোর ব্যক্তির সাপেক্ষে, তাহলে এই কাঠামোর ব্যক্তির সাপেক্ষে কি এখান থেকে ঘটনার কোনো পরিবর্তন আছে? সময় ঘটনা ঘটতে দেখছে 12টা 1 মিনিটে, ঘটনা বন্ধ হয়েছে 12টা 10 মিনিটে। সে 10 মিনিট জুড়ে ঘটনা দেখছে, তাই বলে কি
এই ব্যক্তির সাথে ঘটনার দূরত্বের পরিবর্তন ঘটছে এখানে? এখানে কিন্তু ঘটে নাই দূরত্বের পরিবর্তন। তাহলে ওখান থেকে 12টার সময় যখন ঘটনা ঘটা শুরু হয়েছে তখনও ঘটনা যতটুকু দূরত্বে ছিল, ঘটনা ঘটে নিভে গেছে, মানে আগুনটা নিভে গেছে 12টা 10-এ, তখনও এখানে ছিল বিষয়টা। তাহলে পরিবর্তন ঘটে নাই। এই ক্ষেত্রে এই ব্যক্তির সাপেক্ষে এই ক্ষেত্রে এই x1 আর হয় না, আর x2 হয় না, এখানে x হয়, এখানে x হয়, বিয়োগ করলে সরাসরি ওইটা কাটা যায়। তখন তখন ওর সাপেক্ষে এখানে যে দূরত্বের বিষয়, এই যে এইটাকে টি নট বলে, এইটাকে টি নট বলে তখন, আর এইটাকে টি বলে। দেখো সম্পর্কটা একদম মিলে যায়। কিন্তু ওই ব্যক্তির সাপেক্ষে ও কি দেখবে, এটাকে উল্টো দিকে চলতে দেখবে। তাহলে ওর সাপেক্ষে যে দূরত্ব, ও যখন ঘটনাটা ঘটতে দেখছে তখন সময় টি1 প্রাইম, তখন ওর যে দূরত্ব, আবার ঘটনাটা যখন নিভে গেছে তখন দেখেছে সেটা টি2 সময়, কিন্তু সেই সময় ও তো তাকে পিছনের দিকে যেতে দেখতেছে। তাহলে যখন নিভে গেছে তখন তো আর সেটা এক্স প্রাইম দূরে নাই, সেখান থেকে দূরে সরে গেছে। তখন এই যে এক্স প্রাইম আর এক্স প্রাইম এইগুলো তখন আবার চেঞ্জ হয়ে যায়, x1 প্রাইম হয়, x2 প্রাইম হয়। তখন আবার এইখানে এই বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে করা যায় না, তখন ওই টার্ম দুইটা ওর মতো চলে আসে। কি এই ছিল না ঘটনা সময়ের ক্ষেত্রে? আমরা কেন করেছি? ঘটনা কি বুঝছি না বুঝি নাই? ঝামেলা আছে কিনা? যে ঘটনাটা তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো, যে এই যে কথাগুলো আমি বারবার বলতেছি এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন সময় বেসিক ক্লিয়ারের জন্য এগুলো খুব কাজে লাগে। এগুলো হয়তো তোমাদের ভিতরে অবান্তর এই যে কোশ্চেন গুলো আসছে এগুলো প্রমাণই করানো হয়, তারপরে তো আবার এইভাবে সেভাবে এটা কেন হইলো এটা কেন হইলো না, আমরা অনেক কথা বলতেছি, আমরা অনেক এখানে কিন্তু কম কথা খরচ করতেছি না, খরচ করতেছি। তারপরেও তোমরা নিজেদের বিষয়টা একটু যতটুক ইফোর্ট দাও, যতটুক মাথা খাটাও, তুমি যতটুকুই বুঝো এইটাই তোমার লাভ, এইটাই তোমার কিন্তু পুঁজি অঙ্ক করা। এই বিষয়। এরপরে ওর প্রশ্নটা ছিল দৈর্ঘ্যের ক্ষেত্রে ছাড় এরকমের, কেন আমরা লরেন্জের ট্রান্সফরমেশন করি, সেইখানেই কেন বিপরীত ট্রান্সফরমেশন করতে পারি না, করলে সেটা উল্টো হয়, আগের সম্পর্কের সাথে উল্টো হয়ে যায়। এটা আমি এইটা বুঝাই দিয়ে সেখানে কোথায় গন্ডগোল থাকতে পারে সেটাও আমি ইন্ডিকেট করে দিছিলাম। তামিম ইকবাল, সেটা কি বের করতে পারছিলা তুমি দৈর্ঘ্যের বিষয়টা, না পারো না? সেই জায়গাতে আবার টি এর ভিতরে সমস্যা থাকবে। হ্যাঁ, টি এর ভিতর সমস্যাটা কি সেটা কি খুঁজে বের করতে পারছিলা? সেই সময় যখন স্থির, আমি তো গতিশীল কাঠামোতে রাখছিলাম স্যার, ইয়াটা হুম। বিবেকে যেটা চলতেছে প্রাইম কাঠামোতে, এখানে তখন এখানে স্থির ওর কাঠামোতে। যে প্রশ্নটা ছিল, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, যে ওখানেও কিন্তু আমরা যখন দৈর্ঘ্য সংকোচন করি খেয়াল করো সবাই, এখানে একটা কাঠামো এস কাঠামো আর এখানে কাঠামো, তাহলে এখানে এখানে বিষয় হলো এস প্রাইম কাঠামো। তা আমরা গতিশীল অবস্থায় একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করব, এইটা। এইটা যখন আমরা পরিমাপ করি তাহলে এই কাঠামো যখন দেখবে এটা দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা গতিশীল অবস্থা, কিন্তু এই কাঠামোর ব্যক্তি যখন পরিমাপ করবে সেটা কি অবস্থা, স্থির অবস্থা। এই কাঠামোর ব্যক্তি এই মাথার দৈর্ঘ্য পরিমাপ করলো x1 প্রাইম, এই মাথা হলো x2 প্রাইম, তাহলে একই সাথে তার হাতে যে ঘড়িটা আছে এই দৈর্ঘ্যটা বা এই ঘটনাটা সে একই সাথে পরিমাপ করে। একই সাথে যদি পরিমাপ করে তাহলে এই দুইটা ঘটনা পরিমাপ করতে তার সময়ের ব্যবধান এখানে হবে না, সাথে সাথে দুইটা প্রান্তে একই সাথে তার কাছে ইনফরমেশন দিয়ে দেবে, মেপে তার মানটা বলে দিবে সাথে সাথে সেটা। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা সেইটা সে পরিমাপ করবে, স্থির অবস্থায় পরিমাপ করছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এইটা হলো তার দৈর্ঘ্য, এটা হলো এখানে তার দৈর্ঘ্য। তাহলে এখানে এখানে যে তার এখানে যে দৈর্ঘ্যের বিষয়টা আছে, দৈর্ঘ্যের যে বিষয়টা আছে সেটা কি এল নট ইকুয়ালস টু কি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম।
এটা পরিমাপ করবে। এখন এই ব্যক্তিও তো দৈর্ঘ্য পরিমাপ করবে, এই মাথা, এ মাথার, আর বি মাথারও দৈর্ঘ্য পরিমাপ করবে। তাহলে এ মাথার দৈর্ঘ্য পরিমাপ করলো x1, বি মাথার করলো x2। যেহেতু ওইটা গতিশীল অবস্থায়, তাহলে L equals to x2 minus x1, এইটা হবে। আমরা যখন সম্পর্ক স্থাপন করি, আমরা কি এখানে লরেন্জের ট্রান্সফরমেশন ব্যবহার করি না লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন ব্যবহার করি? কি মনে হয় তোমাদের কাছে? লরেন্জের ট্রান্সফরমেশন। লরেন্জের ট্রান্সফরমেশন। লরেন্জের ট্রান্সফরমেশনে কি হয়? লরেন্জের ট্রান্সফরমেশনে হয় কি, যে x1 প্রাইম সমান সমান কি হয়, x1 মাইনাস ভি টি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ঘটনা এটা না ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে x1 কি, এখানের কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্য মাইনাস, তাহলে ও একটা সার্টেন টাইমে 12টার সময় মাপা শুরু করছে। যেহেতু একই টাইমে দুই প্রান্তের দৈর্ঘ্য মাপছে, তাহলে ঠিক ওই সময়ে, এখানে কিন্তু টাইমের ইন্টারভেল নেই, ঠিক ওই সময় ঘটনাটা, কাঠামোটা কত দূরে গেছে। তাহলে মনে করো তারা একসাথে চলা শুরু করছে 12টার সময়, 12:10 সময় সে এইখানের ব্যক্তি, স্প্রাই কাঠামোর ব্যক্তি এই দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করছে। তাহলে ওই 12:10 সময় যে দুই মাথার দৈর্ঘ্য পরিমাপ করবে, তাহলে 12:10 এই যে 10 মিনিট কাঠামোটা চলছে, 12টায় রওনা দিচ্ছে, তাহলে 12:10 কি কাঠামো এখানে স্থির? এই কাঠামোটা কি এখানেই ছিল, স্থির ছিল, একই জায়গায় ছিল? তাহলে সে সামনে এগিয়ে যাবে, কত মিনিট আগাবে? যখন 12টার সময় এক জায়গায় ছিল, এরপরে রওনা দিচ্ছে, 12:10 সময় সে মাপামাপি শুরু করছে এখানের ব্যক্তি, তাহলে এই কাঠামোটা কত মিনিট সামনে চলছে মাপামাপি? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট তো সামনে সে আগাইছে, 10 মিনিটে সে কতখানি দূরত্ব অতিক্রম করছে, যেহেতু ভি বেগে আগাইছে এই কাঠামো। 10 মিনিটে সে কতখানি দূরত্ব অতিক্রম করবে, ভি ইন্টু 10, এটা কি না? যদি মিনিট দিয়ে হিসেব করি সবাই, এখানের কাঠামো যখন এই মাথার দৈর্ঘ্য পরিমাপ করছে, দুই দৈর্ঘ্য পরিমাপ করতে কিন্তু সময়ের ব্যবধান সে নেয় নাই। এইটা গতিশীল কাঠামো, এই ঘটনাটার এখানে এ যখন নিজেরটা নিজে পরিমাপ করছে, এখানে সময়ের ব্যবধান তার কখনোই থাকে না। তাহলে ব্যবধান নেয় নাই, কাঠামোটা জাস্ট আগাই গেছে। তাহলে যখন এই মাথার দৈর্ঘ্য পরিমাপ করছে, তখন ও যে এখান থেকে এখানের দূরত্ব পরিমাপ করছে, সেই দূরত্ব থেকে কতখানি সামনে সেইটা বিয়োগ হয়ে গেছে, তাহলেই ওর দূরত্বটা পাওয়া যায়। এক্স প্রাইম মানে কি এতটুকু, তাই সেটা কি হবে, এই যে টোটাল S1 মাইনাস এই যে ভিটি এতখানি, তাহলে এটুকু পাওয়া যায়। এটাই লিখছি। এই প্রান্তে কত হবে, x2 প্রাইম, x2 মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানেও কেন পি লিখেছি, কারণ এই মাথা যখন সে মেজারমেন্ট করছে, যেহেতু সময়ের ব্যবধান নাই, সুতরাং কাঠামো তো আর আগাইতে পারে না। ঠিক আমি বলছি 12টায় রওনা দিচ্ছে, 12:10 মিনিটে সে দৈর্ঘ্যটা মেপে ফেলছে। জাস্ট 12:10 মিনিটের সময় এই প্রান্ত দুই প্রান্তই মাপছে। তাই দুই প্রান্তর সময় কাঠামোটা যতখানি সামনে ছিল ততখানি সামনে আছে। এই কাঠামোর তো সামনে যাওয়ার এই যে ভিটি এর কোনো পরিবর্তন হওয়ার সুযোগ পাই নাই সে, কারণ এইটা মাপছে এই প্রান্ত, তার আবার 2 মিনিট পরে যদি এই প্রান্ত মাপতো, তাহলে কাঠামোটা কি ওই 2 মিনিটে আরো কি হইতো, সামনে চলে যেত।
কিন্তু দৈর্ঘ্যটা মাপছে এই কাঠামো কিরকম হিসাবে, সে এমন একটা ঘড়ি দিয়ে টাইম ঘড়ি দিয়ে দৈর্ঘ্য মাপছে যে একই সাথে এই দুই প্রান্তের পার্ট তার স্ক্রিনে উঠেছে। স্ক্রিনে দেখতেছি দুই প্রান্তের পার্ট একই সাথে। এই দুই প্রান্তের পার্টের মান শো করতে কোনো সময়ের ব্যবধান নেয় নাই, যেহেতু সময় খরচ করে নাই, একটা পার্ট দেখানোর কিছুক্ষণ পরে আরেকটা পার্ট দেখায় নাই, একই সাথে দেখাইছে। সুতরাং এই কাঠামোটা এই পার্টের আমি যখন দেখেছি তখনও কাঠামো যেখানে ছিল, এই পার্টটা যখন দেখেছি, এই প্রান্তের মানটা যখন দেখেছি তখনও কাঠামো সেখানে। তাহলে এই ভিটিটা এই x1 প্রাইমের ক্ষেত্রেও যেখানে ব্যবহার হবে, x2 প্রাইমের ক্ষেত্রেও একই ভিটি, একই ভিটি। তাহলে এখানে আমরা এই দুইটা বিয়োগ করে আমরা হিসাবটা করি, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ইকুয়ালস টু এখানে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানে আমরা হিসাব করি, তাহলে l নট ইকুয়ালস টু l ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এই জিনিস এটা আমাদের মূল। এখানে আমি লরেন্স ট্রান্সফরমেশন ব্যবহার, এই সেম জিনিসই আমি কেন লরেন্সের বিপরীত ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারি না? লরেন্সের যখন বিপরীত ট্রান্সফরমেশন ব্যবহার করা হয় তখন কিন্তু বস্তু এখানে ধরা হয় না। হ্যাঁ, বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে কি এটা প্রমাণ করা যাবে না? অবশ্যই যাবে। তখন বস্তুটা এই কাঠামোতে ধরা হয় না, তখন কোন কাঠামোতে ধরা হয়? সেটা কি? এস কাঠামো, স্থির কাঠামোতে। এস কাঠামোতে। তাহলে এস প্রাইম কাঠামোতে রেখে কেন বিপরীত ট্রান্সফরমেশন ব্যবহার করা যায় না? করি না কেন? এইটা ছিল প্রশ্ন। তাহলে কেন করি না? তুমি করে দেখো, এখানে বিপরীত ট্রান্সফরমেশন সেন্স থেকে আসো। বিপরীত ট্রান্সফরমেশন যখন করবা তখন তুমি কি করবা? এই সেম কন্ডিশন তখন করবা কি? তুমি বিপরীত ট্রান্সফরমেশনের নিয়মটা কি? x1 ইকুয়ালস টু x1 প্রাইম প্লাস ভিটি, এটা না বিষয় ছিল, ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আবার x2 সমান সমান x2 প্রাইম প্লাস ভিটি ডিভাইডেড বাই রুট অফ ভিটি প্রাইম 1 হবে, মাইনাস বি ভি স্কয়ার প্রাইম হবে উপরে। বাই সি স্কয়ার। তাহলে প্রেরণ দাও। তাহলে এখানে তোমার এই যে x2 মাইনাস x1 যদি হিসাব করো তাহলে ভিটি প্রাইম কাটা যায়। তাহলে এখানে থাকে কি? x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে x2 মাইনাস x1 এটা তো l ইকুয়ালস টু l নট ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো দেখি আগের সূত্রটা উল্টো হয়ে গেল না? গন্ডগোল। গন্ডগোলটা হয়েছে যে স্থির কাঠামো স্যার ওই দৈর্ঘ্যটা এট এ টাইম পরিমাপ করতে পারবে না স্যার, এই কারণে টি প্রাইম সমান হবে না। ইয়েস, স্থির কাঠামোতে এইটা সে একই সাথে পরিমাপ করতে পারে, এটা সে একই সাথে পরিমাপ করতে পারে না। এইখানে আমরা যে টি প্রাইম ধরেছি, আবার এইখানে যে টি প্রাইম ধরেছি, এখানে দেখো গন্ডগোল যেহেতু আছেই সূত্রে, এইভাবে হতে পারে না। তাহলে এখানে তোমার x1 প্রাইম x2 প্রাইমে কোনো সমস্যা নাই, ভি কাঠামো যাচ্ছে সেখানে কোনো সমস্যা নাই, ভি তে সমস্যা নাই, সি আলোর বেগ সমস্যা নাই। সমস্যা থাকলে টি প্রাইম আছে, এই বিষয়টার মধ্যে আছে। তাহলে বেসিক্যালি এখান থেকে যখন আমরা একটা কথা বলি, এখানে কে দেখেছে? এই যে x2 এই কাঠামো দেখেছে। এই x2 কাঠামোর দৈর্ঘ্য প্লাস ভি টি প্রাইম কি? এইখানে তুমি খেয়াল করো, এই যে টি আমরা বসাইছি, এই টি আসলে কার সময়? এই টিটা বসাইছিলাম কার সময়?
এই কাঠামোটা যে চলছে, ঘটনাটা যে এখানে কাঠামোটা যে সামনে গেছে, কত সময় পরে সে ঘটনাটা মাপছে। সে যেহেতু এইখানের ব্যক্তি একই সময় ঘটনাটা মাপছে সেইটা, তাহলে এখন তোমরা বলতে পারো যেহেতু একই টাইমে ঘটনাটা মাপছে, তাহলে টি প্রাইম আর এই টি প্রাইম যদি এটা টি ওয়ানও ধরি আর এটা টি টু ও ধরি, তাহলে এদের তো ইন্টারভেলটা কত, সময়ের ইন্টারভেল কত, সেই সময়ের ইন্টারভেল হইলো 0। যেহেতু সময় ব্যবধান নাই, এই সময় টি ওয়ান প্রাইম টি টু প্রাইম, এটা তো এই কাঠামোর সময় ব্যবধান। তাহলে বেসিক্যালি তোমার এখানে যখন দূরত্ব পরিমাপ করতে হয়, খেয়াল করো, তুমি ভালো করে খেয়াল করে দেখে এখানে যে তুমি টি ওয়ান প্রাইম বসাইছো সেটাও ঠিক আছে কিনা। তুমি কি দেখেছো, এক্স ওয়ান প্রাইম কোনটা, এইটা প্লাস ভি টি, এখান থেকে কতটুকু সামনে আছে, বা এইটা 12টা 10-এর মাপছে, 12টা 10-এর সময়। ও যখন এই প্রান্ত পরিমাপ করবে, ও যখন এই প্রান্ত পরিমাপ করবে, তখন ওর কাছে যে সময় লাগবে, ও যখন এই প্রান্ত পরিমাপ করবে তখন ওর কাছে একই সময় লাগবে না, ওর কাছে সময় ডিফারেন্স হবে। এখানে টি প্রাইমের প্রশ্ন না, এটা কিন্তু হতে পারে এই কাঠামোর বিষয়। আলটিমেটলি বিপরীত ট্রান্সফরমেশনে গেলে এখানে টাইমের হিসাবটা হয় ওখান থেকে, ওর কাছ থেকে। আমরা যখন লরেন্জের ট্রান্সফরমেশনের টাইমের সম্পর্ক দেখিয়েছিলাম, তোমাদের কাছে মনে পড়ে কিনা, এখান থেকে এই দূরত্বের ভেরিয়েশন আছে কিনা, পরিবর্তন আছে কিনা, এখান থেকে এই কাঠামোর ব্যক্তি থেকে এই কাঠামোর ব্যক্তিতে, যে ও যখন এই প্রান্ত পরিমাপ করে বা এই প্রান্তের সময় যখন দেখে, তখন এরপরে যখন এইখানের ঘটনাটা সময় দেখে, তখন এখানে দূরত্বের পরিবর্তন হয় কিনা, ওর সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হয়। আমরা যখন টাইমের যে সম্পর্ক পেয়েছিলাম মনে পড়ে, টি প্রাইম ইকুয়ালস টু টি মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই সি স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই সম্পর্ক পেয়েছিলাম না লরেন্জের ট্রান্সফরমেশনে? এটা তোমরা সবাই জানো। আমরা লরেন্জের ট্রান্সফরমেশনে এই যে সম্পর্কটা পেয়েছিলাম, এই সম্পর্ক থেকে আমরা কোনো কমেন্টস করে দিছিলাম তোমাদেরকে? অবশ্যই আমি কিছু কথা বলে দিছিলাম, সেটা হয়তো বা তোমাদের এখন মনে নেই। জন্য তুমি দেখো এখানে এই যে টি প্রাইম, এইটা কি, এইটা কি মূলত খেয়াল করে দেখো, এইটা হলো সময়। কার সময়, কোন কাঠামোর সময়? এস প্রাইম কাঠামোর সময়। তাহলে এস প্রাইম কাঠামোর কোন ঘটনার সময় বা সময়ের ব্যবধান তুমি যেটা ধরো, এখানে পয়েন্ট অফ টাইমও ধরা যায়, তারপর পিরিয়ড অফ টাইমও ধরা যায়। একটা একটা তোমার নির্দিষ্ট সময়ের ব্যবধান, ঘটনাটা 12টা একে ঘটছে, 12টা একই, সে সময়টাও ধরা যায়। অথবা 12টা একে আগুন জ্বলে 12টা 10-এ থামছে, এভাবে ব্যবধানও হিসাব হয়। তাহলে এই কাঠামোতে আমরা ওই যে ঘটনা ঘটার যে সময়, সেই সময়ের ব্যবধান, অর্থাৎ এই যে ঘটনাটা দৈর্ঘ্যটা যে পরিমাপ করি, এই দুই প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করি কি এট এ টাইমে না? কোনো ব্যবধান আছে? সময়ের কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। এইখান থেকে আমরা এখানে যখন হিসাব করেছিলাম, এই যে টাইমের ব্যবধান এট এ টাইমে, তোমার এই প্রান্তেরও দৈর্ঘ্য পরিমাপ করি, এই প্রান্তেরও দৈর্ঘ্য পরিমাপ করি। অর্থাৎ গতিশীল কাঠামো যখন কোনো ঘটনা দেখে, অর্থাৎ ঘটনাটা সাপেক্ষে যে স্থির, সে যখন ঘটনাটা অবজার্ভ করে, খুব ভালো করে খেয়াল করে কথাটা,
সে যখন ঘটনাটা অবজার্ভ করে বা ঘটনাটা দেখে, ওই ঘটনাটা যে মেজারমেন্ট করে, সেই মেজারমেন্টের মধ্যে টাইম ডিউরেশনের কোনো হিসাব থাকে না, মানে কোনো টাইম ডিউরেশন থাকে না, সেটা হলো 0। একটা টাইমেই সবকিছু সে হিসাব করে। সময়ের ব্যবধান সাধারণত সে অবজার্ভ করে এইখানে। কিন্তু যে ব্যক্তি গতিশীল এই কাঠামো থেকে, সে এই ঘটনাটা দুইটা টাইমে দেখবে। কারণ কি? কারণ হইল ওর সাপেক্ষে এটা গতিশীল, এটা গতিশীল। তাহলে গতিশীল হওয়ার কারণে এখানে যেহেতু এক্স এরও পরিবর্তন আছে, তুমি এক্স এর ভেরিয়েশন মান যদি বসাও, তাহলে এক্স এর প্রথমবার সে পরিমাপ করতে গেল, যখন পরিমাপ করলো এই মাথা, তখন সে একটা দূরত্ব অতিক্রম করছে, একটা দূরে আছে। এই মাথা মাপার সাথে সাথে সেও কিন্তু একটা দূরত্ব অতিক্রম করতেছে, আর একটা দূরত্ব অতিক্রম করতেছে, মাপতেছে, তখন কিন্তু সে সামনে আগাই যাচ্ছে। এখান থেকে এখানের দূরত্ব কিন্তু এক না। কিন্তু ও যখন এখানে পরিমাপ করে, তাহলে এই মাথার এই দৈর্ঘ্য যখন পরিমাপ করে বা এই সবকিছু যখন সে পরিমাপ করতে যায়, তখন ওর সাপেক্ষে কিন্তু এখানে দূরত্বেরও কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে ঘটনাটা। ওর সাপেক্ষে কিন্তু দূরত্বেরও পরিবর্তন ঘটে। তাহলে এক্স এর যখন পরিবর্তন ঘটে, তখন কিন্তু তোমার এই যে টি প্রাইম যদি একই থাকে, এই টি এর কিন্তু দুইটা ভিন্ন মান পাওয়া যায়। টি এর মান দুইটা কিন্তু তার অবজারভেশনের দুইটা ভিন্ন ভিন্ন মান আসে। অর্থাৎ এখান থেকে একটা বিষয়, এই বিষয়টা আরো গভীরের বিষয়, এই বিষয়টা আমরা অবজার্ভ করতে পারি। অর্থাৎ কোন গতিশীল কাঠামোতে যখন ঘটনা ঘটে বা কোনো কিছু মেজারমেন্ট করা হয়, তখন স্থির কাঠামো সেটা যখন মেজারমেন্ট করে, তখন দুই মাথা মেজারমেন্ট করতে তার দুইটা টাইম, সেখানে তার টাইম হয় ভিন্ন ভিন্ন, কিন্তু বা সেই মেজারমেন্ট করতে গেলে ঘটনা, তখন তার ভিতরে একটা টাইমের ব্যবধান থাকে, তখন ভিন্ন ভিন্ন টাইমে দুই মাথা মেজারমেন্ট করে, মানে টাইমের ব্যবধান থাকে। আর ওই ঘটনাটা ওর সাপেক্ষে স্থির কাঠামো যখন পরিমাপ করে, তখন সেখানে কোনো টাইমের ব্যবধান থাকে না। এই পয়েন্টটা তোমাদের মাথায় নিয়ে তারপরে যেতে হবে। একইভাবে সেম ভাবে যখন এখানে কোনো ঘটনা, এইখানের কাঠামো যখন দেখে যে ঘটনাটা এখন দৈর্ঘ্যটা এখানে না এখানে, তখন এ কি দেখবে? এইটা বিপরীত দিকে চলতেছে, তখন এইটা গতিশীল। তাহলে এ যখন এইখানের ব্যক্তি যখন এটা মেজারমেন্ট করবে, তখন সে এটাকে মেজারমেন্ট করবে দুইটা টাইম, এক মাথা এক মাথা, তার কাছে সময়ের ব্যবধান থাকবে। কিন্তু এখানের ব্যক্তি যখন মেজারমেন্ট করবে দুইটা একই সাথে, এখানের ব্যক্তির কাছে সময়ের কোনো ব্যবধান থাকবে না। কারণ এটা ঘটনার সাপেক্ষে স্থির কাঠামোর ব্যক্তির কাছে ওইটার কোনো টাইমের মানে টাইম ডিউরেশন থাকে না, এট এ টাইমে সে হিসাবটা করে। আর ওই কাঠামোর ব্যক্তি গতিশীল হওয়ার কারণে এই হিসাবটা করতে গেলে ওর কাছে দুই প্রান্তের ক্ষেত্রে দুইটা টাইম চলে আসে, যে দুই টাইমে দুই হিসাব করছে, তার ভিতরে একটা সময়ের ব্যবধান আসে। এই গতিশীলতার কারণে, এই দূরত্বের পরিবর্তের কারণে, টাইমের সাথে এখানে একটা দূরত্বের টান যুক্ত আছে, এইটার কারণে এই ঘটনাটা হয়। এই সেম সেন্সটার কারণে এইখানে আমরা লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারি না। এই ক্ষেত্রে তোমার এই যে টাইমটা আমরা এখানে বলি টি অন প্রাইম, তাহলে এটা কে দেখেছে? ঘটনাটা মাপছে কে? এক্স অন, এর দূরত্বটা। তাহলে এর দূরত্বটা
এখানে যে টাইমে পরিমাপ করবে সেক্ষেত্রে আমরা এই টি1 প্রাইম বসাইলাম না বসাইলাম, তাহলে এখানের যে টাইমটা, এই যে টাইমটা ওর কাছে যে টাইম এখানে মনে হবে এই টাইমটা তো আসলে এই যে পরিমাপ করছে তাহলে ভি বেগের সামনে যাচ্ছে, আর এই টাইমটা মূলত আসলে প্রাইম টাইম না, এই টাইমটা মূলত ওই যে ও ঘটনাটা যে পরিমাপ করেছে ও এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলো, সেটা কি আসবে, সেটা আসবে হইলো এই যে এইটুক যোগ এখান থেকে এইটুক, তাহলে এখান থেকে এইটুক মানে কি, এটা ভি বেগে যাচ্ছে, তাহলে ও যদি 12টা 1 মিনিটে এটা পরিমাপ করে থাকে তাহলে এই সময় হইলো 12টা 1, তাহলে 12টা 1-এ সে কোন জায়গায় আছে, কত দূরে গেল কাঠামো, তাহলে সেইটা হলো ভিটি, সেই কাঠামোর দূরত্ব। ঠিক এই মাথা যখন পরিমাপ করবে, এই মাথা পরিমাপ করলো x2, তাহলে x2টা কি হবে, x2 হবে এখানের x2 প্রাইম প্লাস, যেহেতু এই মাথা পরিমাপ করতে 12টা 1-এ পারে নাই, 12টা 5-এ পরিমাপ করছে, তাহলে 5 মিনিটে কাঠামো আরো সামনে চলে গেছে, তাহলে এইখানের যে টি, এই যে টি দিয়ে যে গুণ হবে এখানে ভিটি, এই টিটা এই আগের টি আর এই টি সমান না, ওর জন্য এই টি দুইটা আলাদা। যখনই এইটা আমরা এই টি দুইটা আলাদা হওয়ার কারণে এইটা যদি টি1 বলি বা টি1 প্রাইম বলি, এইটা হয়ে যাবে টি2 প্রাইম, এই দুইটা টাইম আলাদা, যার কারণে এইটা তুমি যদি বিয়োগ করো, এখানে যেরকম সহজে আমরা এটা কেটে কেটে দিছি, এটা টি প্রাইম আর টি প্রাইম লিখেছিলাম এই জন্য কেটে দিছি, আসলে ঘটনাটা টি1 প্রাইম টি2 প্রাইম, এই দুইটা আর কাটা যাবে না, এই টার্ম দুইটা এখানে থেকে যাবে। থেকে গেলে এই ফর্মুলা সরাসরি এল আর এল নট এর ভিতরে সম্পর্ক বের করা যাবে, এখানে আরো একটা টার্ম সেটা সত্য, আর একটা টার্ম হবে, এইটা হয়তো সত্য না, কারণ এটা তো এইভাবে করে আসে না, আমরা তো এখানে ভুল করে আসছি, তাহলে ওই টার্ম নিয়ে আসলে এখানে আরো টার্ম, তখন ঘটনা সত্য, কিন্তু এল আর এল নট এর ভিতরে পিওর সম্পর্ক তখন হয় না। এই জন্য আমরা এইখানে লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন এই কন্ডিশনে আমরা ব্যবহার করতে পারি না, যখন এই কাঠামোতে বস্তুটা আমরা শুধু লরেন্জের ট্রান্সফরমেশনটা ব্যবহার করি। বলো স্যার, আমরা যখন এস প্রাইম কাঠামো দিয়া নির্ণয় করছি তখন একই টাইমে আমি x1 দূরত্ব এবং x2 দূরত্ব নির্ণয় করছি, তাহলে আমরা যখন এস থেকে নির্ণয় করতে যাচ্ছি তখন একসাথে একই সাথে নির্ণয় করলে কি হইতো? এখন ওই ব্যক্তির কাছে তো ঘটনা তো আসতে হবে, যেহেতু এদের মধ্যে আপেক্ষিক বেগ আছে, সুতরাং এই প্রান্ত থেকে আলো তার চোখে যে টাইমে আসবে, এই প্রান্ত থেকে আলো তো তার একই সাথে চোখে আসবে না, ওই বেগের কারণে দুই প্রান্ত থেকে যখন আসে তখন ওখানে ডিফারেন্স সৃষ্টি হয়, ওখানে একটা ডিফারেন্স আসে, যে এই প্রান্তের ব্যক্তি হয়তো দেখতে পারে আলো একই বেগে আসতেছে, কিন্তু এইটা আপেক্ষিকতার কারণে হয় না, এইটা এটার সাপেক্ষে স্থির থাকে বিধায় এই দুই প্রান্ত সে একই টাইমে মেপে আনতে পারে, এইটা গতিশীল থাকার কারণে এই দুই প্রান্ত সে একই টাইমে এখানে মেপে আনতে পারেন। ঠিক আছে, এই হিসাব এই নিকাশগুলো এগুলা আরো ভিতরের বিষয়, এখন পারে না যে এটাই সত্য, যার কারণে আমরা এইখানে এই ফরম্যাটও আমরা লিখতে এই, তাহলে হয়তো এই ফরম্যাটও লিখতাম সরাসরি এই সূত্র আর এই সূত্র তখন উল্টো হওয়ার তো কোনো সুযোগও ছিল, তাহলে বারবার তো আমরা যে কোনোটাই লিখতে পারি, এল নট ইকুয়ালস টু এল বাই এত অথবা এল ইকুয়ালস টু এল নট বাই এত, তখন তো তোমার পুরো ঘটনাই ওলট পালট হয়ে যেত, তাহলে আপেক্ষিকতা বলতে তো আর কিছুই থাকতো না, তাহলে ওইখানেও যে তার ডিফারেন্স আছে এটাই ওই একই টাইমে যে মাপতে পারে, এখান থেকে এটা অনুসিদ্ধান্তের মতো একটা পয়েন্ট এটা মাথায় রাখবা, যে স্থির কাঠামোর ঘটনা ওই ব্যক্তি যখন পরিমাপ করে সেখানে ওই ঘটনা পরিমাপের জন্য কোনো টাইম ডিউরেশনের প্রয়োজন হয় না, কিন্তু গতিশীল কাঠামো পরিমাপ করতে গেলে সেখানে একটা সময়ের ব্যবধান থাকে, তাহলে এই মাথা যখন সে পরিমাপ করলো তখন কাঠামো যত দূরে থাকবে এই মাথা পরিমাপ করতে গেলে সেই টিটা একই হবে না, টি আলাদা হবে,
ফলে এই যে কাঠামোটা, কারণ পরিমাপ করার সময় তুমি নর্মালি দেখো পরিমাপ করার সময় এই প্রান্ত যখন পরিমাপ করলো তখন তো এই কাঠামোটাও গতিশীল, কাঠামো গতিশীল, তাহলে সে 20 মিটার দূরে পরিমাপ করলো। এট এ টাইমে পরিমাপ করলে তখন এইটা আছে 5 মিটার বা তার কাছে মনে হচ্ছে এইটা 5 মিটার, তখন এই প্রান্ত সে পরিমাপ করবে 25 মিটার এখান থেকে, কারণ এই প্রান্ত পরিমাপ করছে 20 মিটার আর এই দৈর্ঘ্যটা তার কাছে 5 মিটার মনে হচ্ছে, তাহলে এখান থেকে এই প্রান্তের দৈর্ঘ্য হবে তার কাছে 25 মিটার এট এ টাইম, সময়ের ব্যবধান নেই। এইটা যদি মাপতে পারত, কিন্তু আসলে এইটা যখন মাপতেছে এটা তো আসলে গতিশীল, এ সামনে আগাবি যে কোনো ভাবে হোক, কারণ যতই হিসাব হোক এট এ টাইমে এইটা মাপতেছে, এইটা যদি সামনে আগাইয়ে যায় তখন এইটার ভিতরে এই প্রান্তের দূরত্ব আর 25 মিটার কোনোভাবেই থাকতেছে না। কিন্তু ও যখন এট এ টাইমে মাপে, এটা যতই সামনে আগাও এর মধ্যবর্তী ওর কাছে দূরত্বের কোনো পরিবর্তন হয় না। যেহেতু দূরত্বের কোনো পরিবর্তন হয় না, ওর কাছে এই প্রান্তও যেখানে এই প্রান্তও সেখানে, ওর কাছে দূরত্বের পরিবর্তন হয় না। সুতরাং দূরত্বের পরিবর্তন না হওয়ার কারণে ওর কাছে টাইমের ডিউরেশনও কোনো পার্থক্য আসে না। কিন্তু ওই ব্যক্তির কাছে এই দুই প্রান্ত থেকে আলো আসলো, দুই দূরত্ব থেকে নরমাল যদি চিন্তা করি তাহলে এখান থেকে আলো আসতে যে সময় লাগে এখান থেকে কিঞ্চিত হইলেও তো ডিফারেন্স হবে একদম বাস্তবতায়। তাহলে ওই ডিফারেন্সই সে কিছু সামনে চলে গেলেই ও যখন এখান থেকে এইটা 20 মিটার মাপছে আর এখান থেকে এইটা 25 মিটার, আসলে এইটা তো 25 মিটার হবে না, এটা তো আরেকটু সামনে চলে যাবে, তখন ওর কাছে এইটা কিন্তু 27 মিটার, তখন এই প্রান্তটা আবার সামনে চলে যাবে এই প্রান্তটা। তাহলে এট এ টাইমে যদি মাপতো এখানে 25 মিটার, এই 25 মিটার আসলে সঠিক হইতো না। কিন্তু এখানের ব্যক্তির কাছে বলতে পারো হ্যাঁ এখানের ব্যক্তির চোখেও তো এখান থেকে আলো আসবে এখান থেকে আলো আসবে, তাতেও টাইমের ডিফারেন্স হবে, কারণ সেও তো ভিন্ন ভিন্ন। কিন্তু এইখানে এইটা হইলো স্থির কাঠামোতে, আর এখানের যে হিসাবটা এর থেকে এখানের হিসাবটা বেশি প্রকট, ডিফারেন্সও বেশি, এটা গতিশীল আরো ডিফারেন্স বাড়তেছে। আর এই কাঠামোর উপরে এখানে ঘটনা স্থির কাঠামো, এই ঘটনার কিন্তু প্রভাবটা ওইভাবে পড়ে না। সুতরাং এইখানে যে টাইমের ব্যবধানটা সেইটাকে ইগনোর করা হয়, কিন্তু এই কাঠামোতে বসে সেই টাইমের ব্যবধান ইগনোর করা যায়। এজন্যই আমরা এইখানে এই টাইমের হিসাবটা আমাদের ডিফারেন্ট রাখতে হয়, যার কারণে এখানে আমরা লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন আমরা কাজেও লাগাইতে পারি। সিমিলার ওয়েতে যদি আমরা এইখানে যদি বস্তুটা রেখে যদি আমরা প্রমাণ করি, তাহলে আমরা কোন সূত্র দিয়ে প্রমাণ করি বা করি? তখন আমরা করি লরেন্জের বিপরীত ট্রান্সফরমেশন। তখন লরেন্জের ট্রান্সফরমেশন কেন ব্যবহার করা যায় না? কারণ লরেন্জের ট্রান্সফরমেশন ব্যবহার করা যায় না, তখন এই কাঠামো কি দেখতেছে, এই বস্তুটাকে কি দেখতেছে, এই স্প্রাইম কাঠামো, এস কাঠামোর বস্তুটাকে তখন কি দেখবে সে? গতিশীল দেখবে। যেহেতু স্প্রাইম কাঠামো এস কাঠামোর বস্তুকে গতিশীল দেখবে, সুতরাং এইটা মাপার ক্ষেত্রে এই এস কাঠামোর ব্যক্তির কাছে এখানে সময়ের ব্যবধান থাকবে না ঠিকই, কিন্তু এই স্প্রাইম কাঠামো থেকে যখন ব্যক্তি পরিমাপ করবে তখন সেখানে তাদের টাইম দুইটা সেম হবে। এই জন্য এই প্রমাণটা তখন করতে হয় লরেন্স ট্রান্সফরমেশন, বিপরীত ট্রান্সফরমেশন দিয়ে, লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে, আর ওইভাবে করা যায়। এই হইলো আসলে এই দুইটা ঘটনার মূল ফ্যাক্ট
কেন এই ফরম্যাট দিয়ে করা যায়, কেন ওই ফরম্যাট দিয়ে করা যায় না, এই হলো কারণ। এইটা ঠিক করবা। ভরের বিষয়টা তো আমরা ঠিক করছি, আমরা যা পড়েছি যেটুক ঠিক করতে পেরেছি যথেষ্ট। এ নিয়ে আমাদের আর যুক্তি ঝামেলা আমরা আর করতে যাব না। যুক্তি ঝামেলা এর ভিতরে তুমি যতই যাবা, এর ভিতরে যুক্তি ঝামেলা আরো কিছু হিসাব নিকাশ আছে, যেটা সব হিসাব নিকাশ তো তোমাদের এখানে দেখানো সম্ভব না এখন। ঠিক আছে, তারপরেও যা দেখানো হয়েছে এনাফ, অনেক এক্সট্রা জিনিসই দেখানো হয়েছে, অনেক, আর এত দেখানো সম্ভব না। এর মাধ্যমে তোমরা প্রমাণগুলা ঠিক করে এই সূত্রগুলা এখন মেনে নিতে হবে। সূত্রগুলা মেনে নিয়ে আমরা সামনে কাজ করবো। ইকোয়াস টু এমসিএস এর প্রমাণটা কি আমার পড়ান লাগবে? এটা কি তোমরা নিজেরা পারো নাই বা পারবা না? আমার বিশ্বাস তোমরা সবাই ইকোয়াস টু এমসিএস এর প্রমাণটা এটা এখন অ্যাজ ইউজুয়াল প্রসেসেই তোমার ইন্টিগ্রেশন করে টোরে ওটা নিয়ে আসছে। ওটা কি কেউ দেখেছো? প্রমাণটা কেউ করেছো? এরকম আছো কেউ? কোনটা স্যার? শক্তি সম্পর্কটা ইকুয়াল টু এমসিএস এর প্রমাণটা, জি স্যার, দেখছি ওটা। ওটা কি বোঝা যায় না? ওর ভিতরেও কোনো ঝামেলা মনে হয়? যায়, বোঝা যায় স্যার। ওটা বুঝতে পারবে, ওটা নিজেরা পড়ো, খুব মনোযোগ দিয়ে পড়ো, ওটা তোমরা বুঝতে পারবো, ওখানে কোনো ঝামেলা হবে। তাহলে এরপরে তোমরা দেখো তোমাদের ওই যদি ইকুয়াল টু এমসিএস পড়ে ফেলতে পারো, তারপরে তোমাদের এখানে কিছু বিষয় আছে, তোমরা ওই বইয়েরই যাও 574 পৃষ্ঠায়, এখানে AMU, এটা তোমরা জানো না? আগে থেকে কি পরিচিত? AMU কেমিস্ট্রিতে সম্ভবত তোমরা পড়েছো, অ্যাটমিক মলিকুলার ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। আর AMU, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট। এখন তোমার এই যে AMU, এটা তো ভরের একক, তাহলে ইকুয়াল টু এমসিএস এইটার সমান সমান তুমি যদি এটাকে তুমি যদি ইসে নাও, ভরটাকে কেজিতে নাও, তাহলে কি রকম হবে? 1 AMU সমান সমান কত সেটা তোমার জানতে হবে। যে কোনো একটা বস্তুর ভর 5 AMU, AMU তে রেখেও অঙ্ক করা যায়, অথবা তোমরা জানো এসআই এককে রেখে অঙ্ক করতে হয়, তাহলে AMU কে কেজিতে নিতে হবে, তাহলে 1 AMU সমান কত সেটা জানতে হবে। দেন তুমি 5 AMU সমান সমান কত সেটা কনভার্ট করতে পারবা। এইভাবে কিন্তু এখান থেকে অঙ্ক দেয়। তাহলে এই AMU হিসাবটা দেখবা, বা এর সমতুল্য শক্তি কত লেখে সেটা তোমরা দেখবা, যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সিএস স্কয়ার। 1 AMU কে এভাবেও কিন্তু লেখা হয়। 1 AMU সমান কেজিতে নিলে কত হয় কেমিস্ট্রি থেকে বের করবা, অথবা যদি তুমি তার সমতুল্য শক্তি কত সেটা বের করো, সেটা দেখবা। এই যে তোমার এখানেও লেখা আছে বইয়ে যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সিএস স্কয়ার। এটা কিন্তু অনেক বই ভুল লেখা, ডিভাইডেড বাই সিএস স্কয়ারটা দেয় না কোনো জায়গায়। ঠিক আছে, এখানেও কিন্তু ঝামেলা আছে। তাহলে এইগুলা দেখে তারপরে তোমরা এখানের অঙ্কগুলা একটু দেখার চেষ্টা করো, অঙ্কগুলা কি কি বলছে, উদাহরণের অঙ্কগুলাই আগে দেখে দেখে আসো। অনুশীলনীতে যাওয়ার দরকার নেই আপাতত, একদম শুরু থেকে এখন দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, তারপরে ভরের পরিবর্তনের বিষয়, এরপরে ইকুয়াল টু এমসিএস স্কয়ার, এগুলো এখন সব ঠিক করে ফেলো। ঠিক করে উদাহরণের অঙ্কগুলো করতে 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 আসো, যেখানে প্রবলেম হয় সেখানে দাগাও। তারপরে আসো মৌলিক বল, যেটা আমি ইসে পড়াইছি ফার্স্ট পার্টে, নিউটনীয় বলবিদ্যায়। এখানে সেই মৌলিক বলের ঘটনাগুলো আবার বলেছে, আবার রিডিং পড়ে ফেলো, পড়ে তোমরা মৌলিক বলের ভিতর থেকে এই ঝামেলাগুলো মিটমাট করে এরপরে মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্বের সময় সম্প্রসারণ দৈর্ঘ্য সংকোচনের নিয়মের ব্যবহার, এখানে দুইটা অঙ্কের হিসাব হয়তো দিছে, সেই হিসাব দুইটা পর্যন্ত তোমরা করো। আগামী দিন আমরা প্ল্যাঙ্কের তত্ত্ব দিয়ে শুরু করে দেব। তাহলে এই পর্যন্ত প্ল্যাঙ্কের কালো বা কৃষ্ণ বস্তুর বিবরণ, অর্থাৎ মডার্ন ফিজিক্সের উৎপত্তির ইতিহাসটা আমরা ঠিক করে আমরা ওই পার্টে চলে যাব। তাহলে পিছনের ওই পর্যন্ত এখন তোমরা সবাই কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এটা বাজাই রেখো না, এইটা বাজাই রাখা জিজ্ঞেস করলে ভরেরটা করতে পারি নাই, ওইটা করতে পারি না, এটা কিন্তু বলা ঠিক হবে না। সামনের দিন 2 দিন সময় আছে,
সময় নিয়ে এখন সব গুছাই দেবো। ওকে, আল্লাহ হাফিজ।